এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী ইংরেজি বই ইউনিট 1 এর লেসন 3.2 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে রিড দ্য পোয়েম ট্রু লয়্যালটি এগেইন। এই যে কবিতা ট্রু লয়্যালটি, এই কবিতাটা আবার পড়তে বলা হচ্ছে। দেন তারপর আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, ওই কবিতাটা আবার পড়ার পরে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ফাইনালি অবশেষে শেয়ার ইওর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস। এই প্রশ্নের উত্তরগুলা তোমার ক্লাসে শেয়ার করতে হবে। ইনশাল্লাহ এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই সেটা পেয়ে যাবে। তো দেখো, এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য পোয়েম। এই কবিতায়, মানে এই যে ট্রু লয়্যালটি উপরে যে কবিতাটা রয়েছে, এই কবিতায় কতগুলো চরিত্র রয়েছে। ক্যারেক্টার্স মানে চরিত্র। তো আমরা দেখেছিলাম এই কবিতায় দুইজন চরিত্র রয়েছে, বিলকিস এবং সলোমন। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব দেয়ার আর টু ক্যারেক্টার্স ইন দ্য পোয়েম। এই কবিতায় দুইজন ক্যারেক্টার্স বা চরিত্র আছে, বিলকিস অ্যান্ড সলোমন। বি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে হু আর বিলকিস অ্যান্ড সলোমন। এই যে বিলকিস এবং সলোমন এরা কারা? এদের পরিচয় তো অলরেডি আমরা জেনেছি, পূর্বের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব বিলকিস ইজ দ্য কুইন অফ সাবায়া অ্যান্ড সলোমন ইজ দ্য কিং অফ ইসরায়েল। বিলকিস হচ্ছে সাবায়ার রানী এবং সলোমন হলো কিং অফ ইসরায়েল, মানে ইসরায়েলের বাদশাহ। সি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে হাউ আর দে, তারা কেমন? তারা বলতে এই বিলকিস এবং সলোমন এরা কেমন? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব দ্য পোয়েম, মানে কবিতা অনুসারে তারা কেমন সেটা জানতে চাওয়া হচ্ছে। দ্য পোয়েম ডিসক্রাইবস বিলকিস অ্যান্ড সলোমন অ্যাজ লয়্যালটি। মানে এই কবিতাটা ডেসক্রাইব মানে বর্ণনা করে বিলকিস অ্যান্ড সলোমন অ্যাজ লয়্যালটি। এদেরকে রাজকীয়ভাবে বর্ণনা করা হয়, মানে এদের রাজকীয় ক্ষমতা রয়েছে, এভাবে এই কবিতাটা এদেরকে বর্ণনা করে। হু আর ইউনিক ইন দেয়ার অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ নেচার। হু আর ইউনিক, যাদের ইউনিক কিছু আছে, ইউনিক মানে অনন্য, ইন দেয়ার অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ নেচার। তাদের ইউনিকটা হচ্ছে ইন দেয়ার অ্যাবিলিটি, মানে সক্ষমতার দিক থেকে তারা ইউনিক। কিসের সক্ষমতা? টু কমিউনিকেট উইথ নেচার, প্রকৃতির সাথে যোগাযোগের সক্ষমতার কারণে তাদের ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। দে বোথ টক টু বাটারফ্লাইস। তারা উভয়ই, মানে বিলকিস এবং সলোমন, এরা দুইজনই বাটারফ্লাইস প্রজাপতির সাথে কথা বলে অ্যাজ ইফ, যেন দে ওয়ার দেয়ার ফ্রেন্ডস, মনে হয় এই প্রজাপতিগুলা তাদের বন্ধু। মানে এমনভাবে তারা প্রজাপতির সাথে কথা বলে যেন মনে হচ্ছে এই প্রজাপতিগুলা তাদের বন্ধু। তো এটা আমরা বুঝতে পারলাম। এরপরে ডি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দেখো হু ইজ দেয়ার ফ্রেন্ড, কারা তাদের বন্ধু? সি নম্বরে তো বলেই দিয়েছি, তাহলে এখানে আমরা সিম্পলি লিখব দ্য বাটারফ্লাইস আর দেয়ার ফ্রেন্ডস। প্রজাপতিগুলা হচ্ছে তাদের বন্ধু। এরপরে ই নাম্বার প্রশ্নে দেখো বলা হচ্ছে হোয়াট আর দ্য রাইমিং ওয়ার্ডস ইউজড ইন দ্য পোয়েম। এই যে কবিতা ট্রু লয়্যালটি, এই কবিতার মধ্যে রাইমিং ওয়ার্ডস কোনগুলা? আমরা যদি একটু কবিতাতে ব্যাক যাই, এই যে কবিতাটা দেখতে পারছো, রাইমিং ওয়ার্ড বলতে এখানে দেখো 2 নম্বর লাইনে
from here to the wide world's end। এই যে 2 নম্বর লাইনের শেষ ওয়ার্ড হচ্ছে end এবং 4 নম্বর লাইনটা দেখো as you would talk to a friend। এই যে 2 নম্বর লাইনের শেষের ওয়ার্ড end এবং 4 নম্বর লাইনের শেষের ওয়ার্ড friend and friend। এই যে end এবং friend এই দুইটার উচ্চারণের দিক থেকে মিল আছে, যেহেতু উচ্চারণের দিক থেকে এই দুইটা সেম মিল আছে এই জন্য এই দুইটা হচ্ছে এই স্ট্যান্জার রাইমিং ওয়ার্ড। এভাবে আমরা যদি দ্বিতীয় স্ট্যান্জারটা দেখি, দেখো 2 নম্বর লাইনটা নট সিন্স দ্য ওয়ার্ল্ড বিগান। 4 নম্বর লাইনটা দেখো অ্যাজ আ ম্যান উড টক টু আ ম্যান, বিগান ম্যান, উচ্চারণের দিক থেকে মিল আছে। এই স্ট্যান্জার বিগান এবং ম্যান হচ্ছে রাইমিং ওয়ার্ড। এভাবে 3 নম্বর স্ট্যান্জা দেখো অ্যান্ড হি ওয়াজ এশিয়াস লর্ড। এই যে লর্ড, এই লর্ডের সাথে মিল আছে 4 নম্বর লাইনের অ্যাব্রড। হোয়েন দে টুক দেয়ার ওয়ার্কস অ্যাব্রড, লর্ড অ্যাব্রড। তাহলে এই যে লর্ড এবং অ্যাব্রড এটার উচ্চারণের মিল রয়েছে, এই জন্য এই স্ট্যান্জার লর্ড অ্যাব্রড হচ্ছে রাইমিং ওয়ার্ডস। মানে এক লাইনের শেষের ওয়ার্ডের সাথে অন্য লাইনের শেষের ওয়ার্ডের যদি মিল থাকে এই মিলকে বলা হয় রাইমিং ওয়ার্ড। রাইমিং মানে হচ্ছে ছন্দ অলঙ্কার। তাহলে এখানে যে প্রশ্নটা করা হচ্ছে হোয়াট আর দ্য রাইমিং ওয়ার্ডস ইউজড ইন দ্য পোয়েম, এই কবিতায় রাইমিং ওয়ার্ডস কোনগুলা? তাহলে এটার উত্তরে আমরা লিখব দ্য রাইমিং ওয়ার্ডস ইউজড ইন দ্য পোয়েম আর, মানে এই কবিতায় যে সমস্ত রাইমিং ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলা হচ্ছে ফ্রেন্ড অ্যান্ড এন্ড। এটা হচ্ছে প্রথম স্ট্যান্জার রাইমিং ওয়ার্ড। এভাবে আমরা লিখব বিগান অ্যান্ড ম্যান এবং ফাইনালি লিখব লর্ড অ্যান্ড অ্যাব্রড। তো এটাই হচ্ছে এই কবিতার রাইমিং ওয়ার্ডস। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো এফ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য ওয়ার্ডস দ্যাট আর রিপিটেড ইন দ্য পোয়েম। রিপিটেড মানে একের অধিক, মানে বারবার বলা হচ্ছে এমন ওয়ার্ড কোনগুলা? এই কবিতায় একের অধিকবার বলা হয়েছে কোন ওয়ার্ডগুলা? তাহলে আমরা যদি এই কবিতায় আরেকবার ফেরত যাই, এখানে দেখতে পারছো টকড টু আ বাটারফ্লাই। এই যে টক টু আ বাটারফ্লাই এই কথাটা আবার দ্বিতীয় স্ট্যান্জাতে রয়েছে, টক টু আ বাটারফ্লাই। তাহলে এমন কিন্তু আর কোনো ওয়ার্ড নাই, সুতরাং এই উত্তরে আমাদের লিখতে হবে দ্য ওয়ার্ডস দ্যাট আর রিপিটেড ইন দ্য পোয়েম আর টক টু আ বাটারফ্লাই। মানে এই টক টু আ বাটারফ্লাই এটা এই কবিতাতে বারবার ব্যবহার হয়েছে, বারবার বলতে একের অধিক বার ব্যবহার হয়েছে। এরপরে ফাইনালি জি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ডু দিস রিপিটেড ওয়ার্ডস হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস টু সে থ্রু কুইন বিলকিস অ্যান্ড কিং সলোমন। বলা হচ্ছে এই যে ওয়ার্ডগুলা রিপিটেড করা হয়েছে, মানে একের অধিকবার বলা হয়েছে, এই ওয়ার্ডগুলা হেল্প ইউ, তোমাকে কি সাহায্য করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস টু সে, কবি কি বলতে চাচ্ছে এই জিনিসটা বুঝতে কি তোমাকে সাহায্য করে, থ্রু কুইন বিলকিস অ্যান্ড কিং সলোমন। মানে কবি কিং সলোমন এবং রানী বিলকিস সম্পর্কে কি বলতে চাচ্ছে, এই যে রিপিটেড ওয়ার্ড মানে একের অধিকবার যে ওয়ার্ডগুলা ব্যবহার করা হয়েছে কবিতার মধ্যে, এই ওয়ার্ডগুলি কি তোমাকে সাহায্য করে যে কবি আসলে কি বোঝাতে বা কি বলতে চাচ্ছেন? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব ইয়েস, দিস রিপিটেড ওয়ার্ডস হেল্প এমফাসাইজ দ্য আইডিয়া দ্যাট ট্রু লয়ালটি ইজ নট অ্যাবাউট পাওয়ার অর ওয়েলথ বাট about the ability to appreciate the beauty of nature and communicate with it। এটা একটু বড় সেন্টেন্স হয়ে গেছে, আমি একটু বুঝিয়ে দিই। বলা হচ্ছে ইয়েস,
মানে হ্যাঁ, এই রিপিটেড শব্দগুলা আমাকে বুঝতে সাহায্য করে। দিস রিপিটেড ওয়ার্ডস হেল্প এমফাসাইজ, এই যে রিপিটেড ওয়ার্ডগুলা একটু জোর দিতে সাহায্য করে দ্য আইডিয়া, ধারণাকে, দ্যাট, যেটা, ট্রু লয়্যালটি ইজ নট অ্যাবাউট পাওয়ার অর ওয়েলথ। এই যে কবিতা ট্রু লয়্যালটি, এই কবিতাটা অ্যাকচুয়ালি কোনো পাওয়ার অথবা কোনো ওয়েলথ, সম্পদকে কেন্দ্র করে লেখা নয়। মানে এই কবিতাটা অ্যাকচুয়ালি কোনো পাওয়ার অথবা সম্পদকে কেন্দ্র করে নয়, বাট কিন্তু অ্যাবাউট দ্য অ্যাবিলিটি, এটা অ্যাকচুয়ালি সক্ষমতা সম্পর্কে, টু অ্যাপ্রিসিয়েট, কিসের সক্ষমতা? টু অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করার সক্ষমতা। কিসের প্রশংসা? দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যকে প্রশংসা করার অ্যাবিলিটি আমরা এই কবিতার মধ্যে পাই। অ্যান্ড কমিউনিকেট উইথ ইট, এবং প্রকৃতির সাথে যোগাযোগটাও আমরা এই কবিতার মধ্যে দেখতে পারি। দ্য পোয়েম ইজ আ গ্রেট রিমাইন্ডার দ্যাট, এই কবিতাটা আমাদের একটা চমৎকার রিমাইন্ডার করে, মানে আমাদেরকে ভালো করে মনে করিয়ে দেয় যে উই শুড অল টেক দ্য টাইম, আমাদের সমস্ত সময়কে এমনভাবে নেওয়া উচিত, টু অ্যাপ্রিসিয়েট, মানে প্রশংসা হিসেবে নেওয়া উচিত, দ্য সিম্পল থিংস ইন লাইফ, আমাদের জীবনের যে সমস্ত সিম্পল বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। অ্যান্ড, এবং ফাইন্ড জয় ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, এবং আমরা যেখানেই থাকি না কেন সেখানে আমাদের আনন্দ খুঁজতে হবে। মানে কখনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না, আমাদের জীবন যেমনই থাকুক না কেন এটার উপরেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো এই হচ্ছে অল অ্যাবাউট কোয়েশ্চেন্স অ্যান্সার্স। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।